স্বস্তিকের মৃত্যুর জন্য সবাই দোষী করলো গীতাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা চলেছি আমরা গীতা রেলওয়ে সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাই বড়বাবু মুখার্জি বাড়ির সকলকে থানাতে নিয়ে আসে, আর থানাতে নিয়ে এসে সবাইকে একটা কথা বলে থাকে যে আমরা একজন সাক্ষীকে এনেছি যে কিনা স্বস্তিক বাবুকে নিজের চোখে হত্যা হতে দেখেছে। আর তারপরেই অগ্নিত মুখার্জি বলে আমি কথা বলবো তার সাথে। তারপরেই মধু বলে আমার নাম মধু, আর আমি কিন্তু দেখেছি সেই বাবুটাকে, সেই ইয়ং ছেলেটাকে কিভাবে একের পর এক গুলি চালিয়ে খুন করা হয়েছে। এই কথা শুনে তো কাবিয়া তো পুরোপুরিভাবে ভয় পেয়ে গেছে। কাবিয়া ভাবতে থাকে এই লোকটা যদি সমস্ত কিছু চিনে যায় তাহলে কিন্তু আমার পর্দা ফাঁস হয়ে যেতে পারে। সেজন্য কাবিয়া সেই লোকটা গিয়ে বলে বলুন আপনি কি দেখেছেন, স্বস্তিক কোথায়, স্বস্তিক কিভাবে মারা গেল। এইভাবে কান্নাকাটি করতে থাকে, ন্যাকা কান্না করতে থাকে। তারপরে বড়বাবু বলে আপনি একটু সরে দাঁড়ান, আপনি আপনি ওনাকে জিজ্ঞাসা করতে হবে, ওনাকে জিজ্ঞাসা করে ওনার কাছে জানতে হবে যে কারা কারা ছিল আর কারা মেরেছে। আপনি যদি কোনোভাবে কান্নাকাটি করতে থাকেন তাহলে কিন্তু মধুবাবু কোনো কিছুই বলতে পারবেন না। অগ্নিত মুখার্জি বলে বলুন, আপনি বলুন। আর তারপরে সেই লোকটা বলে থাকে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি কিভাবে সেই লোকটাকে খুন করা হলো। আর সব আমি থানার বড়বাবুকে তাড়াতাড়ি বলতে এলাম যাতে এই কেসটা পুরোপুরিভাবে তল্লাশি করা হোক, যাতে এরকমভাবে আর কোনো ছেলের হত্যা যেন না হয়। তখনই সেই মুহূর্তে সেখানে গীতা আসে, আর গীতা এসে বলে কজন দেখেছিলেন, কজন লোক ছিল। তখন সে মধু বলে 2 জন লোক ছিল। গীতা বলে কার কিসে করে এসেছিল বা কটায় বা গাড়ি ছিল। তখন সেই লোকটা বলে গাড়িতে করে এসেছিল আর 2টো গাড়ি ছিল। গীতা বলে আপনি চিনতে পারবেন সেই লোকগুলোকে দেখে। মধু বলে যে আমি ঠিক বলতে পারছি না, তবে দেখলে হয়তো আমি চিনতে পারবো। এই কথা শুনে কাবিয়া তো একটু ভয় পেয়ে গেছে। মধু বলে হ্যাঁ আমার মুখটা আমার একটু মনে পড়েছে, আমি চিনতে পারবো লোকগুলোকে। তারপরে গীতা বলে বড়বাবু আপনি মধুবাবুর সুরক্ষার ব্যবস্থা করুন, আর আপনি যদি না পারছেন তাহলে মধুবাবুর সুরক্ষার ব্যবস্থা আমি করব। বলে আপনি কোনো চিন্তা করবেন না, মধুবাবুর সমস্ত কিছু সুরক্ষার ব্যবস্থা আমি করে দেব। আর তারপরে গীতা বড়বাবুকে বলে বড়বাবু যে করে হোক আপনি আমার স্বামীকে খুঁজে এনে দিন। আমার স্বামীর বডি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আর আমি আমার স্বামীকে জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায় হোক আমার স্বামীর বডি কিন্তু আমি পেতে চাই। আর তাই আপনি ডায়েরি করুন, আমার স্বামীকে খুন করা হয়েছে তাই না, আপনি ডায়েরি করুন, আমি আমার নাম ঠিকানা সমস্ত কিছু কাগজে লিখে দিচ্ছি, আপনি ডায়েরি করুন। আর এই বলে কান্নাকাটি করতে থাকে গীতা। তখনই রাকা বলে গীতা তুমি এমনটা করছো কেন, এবার তোমাকে বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে পুরোহিত মশাই বলল যে সমস্ত কিছু নিয়ম কারণ আছে, সাদা থান, সেই সমস্ত কিছু পড়তে হবে তোমাকে এবারে। গীতা বলে না আমি ও সমস্ত কিছু পড়বো না, আমি কোনো কিছু পড়বো না। আমি কেন পড়তে যাব, আমার স্বামীর মৃতদেহ তো আমি এখনো দেখতে পাইনি। যতক্ষণ না আমি আমার স্বামীর মৃতদেহ খুঁজে পাচ্ছি বা কোনো বডি পার্টে আমি খুঁজে পাচ্ছি ততক্ষণ না কিন্তু আমি ওই সাদা থান পড়বো না। আর এই বলে গীতা কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপরে অমিত মুখার্জি বলে চুপ করো রাখা, তুমি কেন এরকমটা বলছো, গীতার মনের অবস্থা ভালো নেই। সেই সময় চলে আসে সেখানে কাবিয়া এসে বলে গীতা সাদা থান না পড়ুক, স্বস্তিকের হয়ে সাদা থান আমি পড়বো, কারণ স্বস্তিককে যে আমি বড্ড ভালোবাসি। আর এই বলে ন্যাকা কান্না করতে থাকে কাবিয়া। আর তারপরেই জড়িয়ে ধরে মেহেককে। মেহেক বুঝতে পারে যে কাবিয়া কেন এত বাড়াবাড়ি করছে, কিন্তু পদ্ম পুরোপুরিভাবে শিওর হয়ে গেছে। আর পদ্ম মনে মনে বলতে থাকে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি কাব্য, স্বস্তিক বাবুকে মারার জন্য তুমি নিশ্চয়ই করো না কিছু কাজ তোমার আছে, তুমি এই দলের মধ্যে যুক্ত রয়েছো, যারা স্বস্তিক দাদা বাবুকে মেরেছে এই দলের মধ্যে তুমি নিশ্চয়ই আছো। আমি তো এটা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি, পদ্ম মনে মনে ভাবতে থাকে। অন্যদিকে তো গীতা আর বড়বাবু মিলে স্বস্তিককে যে জায়গায় খুন করা হয়েছিল সেখানকে যায়। আর তারপরে আরো পুলিশরাও মধুকে সেখানে নিয়ে আসে। মধু বলে যে কোথায় সে দাঁড়িয়েছিল আর কোথা থেকে গুলিটা করা হয়েছিল। আর ঠিক দুটো গুলি চলেছিল, একটা বুকের কাছে একটা পেটের কাছে। তারপরেই সেই লোকটা মানে সেই ইয়ং ছেলেটা সেখানে পড়ে যায়। আর তারপরেই সেই লোকগুলো তাকে গাড়িতে তুলে আর রক্ত মাখা জামাটা সেখানে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে কিন্তু আমি বড়বাবুকে তাড়াতাড়ি ইনফরমেশন করি। কান্না করতে থাকে আর বলে বড়বাবু 24 ঘন্টার মধ্যে আমার স্বামীর জীবিত অবস্থায় দেহ কিংবা মৃত অবস্থায় দেহ আমি আমার কাছে পেতে চাই। আর তখনই সেই মধুবাবু বলে এখন আপনি জীবিত অবস্থায় বলছেন, কিন্তু জীবিত অবস্থায় ওনাকে পাওয়া যাবে না। যেমনভাবে 2টো গুলি ওনার বুকে আর পেটে লেগেছে তেমনভাবে উনি কিন্তু বাঁচতে পারেন না। গীতা বলে ঠিক আছে, তাহলে ওনার মৃত্যু দেহটাই কিন্তু আমার দরকার। আমি বড়বাবু 24 ঘন্টার মধ্যে আমার স্বামীর মৃতদেহ আমি চাই। তখনই বড়বাবু বলে অগ্নিকন্যা আপনি বাড়ি ফিরছেন, কিন্তু যে সমস্ত নিয়মকানুনগুলো পুরোহিত বলেছে গীতা বলে না কোনো নিয়মকানুন আমি করব না। বড়বাবু আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, 5 মাসের সন্তান আমার পেটে রয়েছে, আর আমি এই সময় আমার স্বামীকে হারিয়েছি।
দিচ্ছি, আমি কোনো মতো এই সমস্ত কিছু করতে পারবো না। যতক্ষণ না আমার নিজের চোখে আমি স্বস্তিক বাবুর মৃতদেহ দেখবো ততক্ষণ না তো আমি ওসব কোনো কিছুই আমি পড়তে পারবো না বড়বাবু। এই বলে গীতা সেখান থেকে চলে যেতে গেলে বড়বাবু বলে, অগ্নিকন্যা আমি একটু আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। তখনই গীতা বলে, না বড়বাবু, আমি একটু রাস্তার মধ্যে একা হাঁটতে চাই, আর একা হয়ে এই মনে এত কষ্ট জমে আছে, কান্না জমে আছে, সেগুলো আমি সমস্ত কিছুটাই বের করে নিতে চাই। কিন্তু বড়বাবু আপনি একটা লক্ষ্য করবেন, আর স্বস্তিকবাবু যে বাড়ি থেকে বেরিয়েছিল আর সেই ইনফরমেশন কিন্তু বাড়ির কেউ দিয়েছিল, কারণ সে জানতো যে স্বস্তিকবাবু মিষ্টি আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, আর সেই কিন্তু সেই লোকগুলোকে সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছে যারা কিন্তু স্বস্তিকবাবুকে শ্যুট করেছিল। আমি বলছি আমাদের বাড়ি থেকে মিষ্টির দোকান 4 থেকে 5 মিনিট, কিন্তু এখানে যেখানে শ্যুট করা হয়েছে সেখান থেকে আমাদের বাড়ি প্রায় 8 থেকে 10 কিলোমিটার। তার মানে কেউ ইচ্ছে করে স্বস্তিকবাবুকে ওখানে নিয়ে গিয়ে তারপর কিন্তু শ্যুট করেছে। নিশ্চয়ই আমার বাড়ির মধ্যে এই সমস্ত চক্রান্ত চলছে। আর গীতা এই বলে কান্না করতে করতে সেখান থেকে ফিরে প্রলয় বলে, গীতা তোমার এরকম পরিণতি হবে আমি ভাবতে পারিনি। বলতে থাকে, তোমার জন্যই এই সমস্ত অবস্থা হয়েছে, আরে তোমার জন্যই স্বস্তিক আমাদের কাছ থেকে আজ ছেড়ে চলে গেছে, স্বস্তিক মারা গেছে। তুমি বুঝতে পারছো গীতা, তোমার এই কেস কাছারি লড়াই এইসবের জন্য এই বাড়িতে কোনোদিনও সুখ ছিল না। তুমি যবে থেকে এই বাড়িতে ঢুকেছো তবে থেকে এই বাড়িতে অশান্তি লেগে আছে। তারপর গিনি বলে, হ্যাঁ আমি কিন্তু ছোট কাকিমা মেজ কাকিমণির কথাতে এটা একমত, গীতার জন্য স্বস্তিক মারা গেছে। দেখলি তো গীতা, এত জেদ, এত কেস, এত কাছারি, এত পুলিশ কেস করতে গিয়ে তুই শেষ পর্যন্ত তোর কি পরিণত হলো, তুই কি অবস্থা হলি, তুই শেষ পর্যন্ত বিধবা হলি গীতা। এই বলে তো গীতা কান্না করতে থাকে, আর গিনি, বনহি মুখার্জি সবাই মিলে গীতাকে দোষারোপ করতে থাকে। গীতার চোখ দিয়ে শুধুমাত্র টপ টপ করে জল পড়তে থাকে। তাহলে বন্ধুরা এতটা দেখতে রয়েছে আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।